যে সাধারণ ধর্মঘটের আহ্বান দেওয়া হয়েছে, আহ্বায়ক যে শ্রমিকদের সংগঠনগুলো, তাদের নেতৃত্ব আমাদের ত্রিপুরায় যারা কাজ করেন তারা সবাই উপস্থিত আছে। পরবর্তী সময়ে এই ধর্মঘটের আহ্বানকে নিঃশর্তভাবে উদাত্ত কণ্ঠে সমর্থন জানিয়েছেন গত কয়েক বছরের সুদীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা আমাদের দেশের বৃহত্তম কৃষক আন্দোলনের সাধারণ মঞ্চ। তাদের নেতৃত্বেও এই সভায় উপস্থিত আছে। আপনারা যারা উপস্থিত হয়েছেন, মিছিলে হেঁটেছেন বা যারা মিছিলে হাঁটেননি কিন্তু দূর থেকে দাঁড়িয়ে দোকান পাশে বসে আমাদের কথা শোনার চেষ্টা করছেন, আপনাদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ, আমার সমবয়সী অনুজ, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সংক্ষেপে দু চারটি কথা আমি বলবো। আমার আগে 4-5 বক্তা কথা বলেছেন, স্বাভাবিক কারণেই তারা এই ধর্মঘটের যে মূল বিষয়গুলো সেগুলো উল্লেখ করার চেষ্টা করেছেন। আমি সেদিকে যাচ্ছি না। যে কথাটা আমাদের বুঝতে হবে, গণতান্ত্রিক আন্দোলনে যে দেশে গণতন্ত্র আছে, ধর্মঘট সেই দেশের জনগণের নির্বাচনী সংগ্রাম বাদ দিয়ে অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে এটা উচ্চতর পর্যায়ের গুরুত্বপূর্ণ সংগ্রামের একটা প্রক্রিয়া। চাইলে যে কোনো বিষয়ে, যে কোনো সময়, যে কোনো সংগঠন কথায় কথায় ধর্মঘটের আহ্বান কিন্তু করে না। যখন সমস্ত আলাপ আলোচনা, অনুরোধ, তর্ক বিতর্ক, যুক্তি, পরামর্শ এই সবগুলো যখন শেষ হয়ে যায়, আক্রান্ত যারা অস্তিত্ব রক্ষার জন্য, অধিকার রক্ষার জন্য, আর যখন তার সঙ্গে কোনো বিকল্প নেই, নির্বাচনকে বাদ দিয়ে শাসক যারাই আক্রমণকে কেন্দ্রীভূত করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে ধর্মঘটে যাওয়া ছাড়া তাদের সঙ্গে বিকল্প থাকে। 12 ফেব্রুয়ারির যে ধর্মঘট, এই ধর্মঘট প্রকৃত অর্থে যেটা বলব, আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার চাপিয়ে দিয়েছে, তারা বাধ্য করছে আমাদের দেশের শ্রমিক শ্রেণী, সমাজের অংশের মানুষ তাদেরকে এই ধর্মঘটে যেতে। আজ থেকে কয়েক মাস আগে সর্বভারতীয় ধর্মঘট অনুষ্ঠিত হয়ে গেছে। তাদের কি দাবি ছিল? অন্যতম দাবি যে শ্রমিকদের ব্রিটিশ শাসিত ভারতবর্ষের লড়াইয়ের মধ্য দিয়ে তাদেরকে ট্রেড অধিকার, অর্থনৈতিক দাবি দেওয়া যা তারা অর্জন করতে সক্ষম হয়েছে। স্বাধীনতার পর আমাদের দেশের সরকারের কাছ থেকে লড়াই করে যে দাবি তারা আদায় করেছিলেন সেগুলো সমস্ত নস্যাৎ করে দিয়ে, যেগুলো আপনারা শুনছিলেন আজকের এই সভায় যারা প্রথম থেকে কথা বলছেন তাদের মধ্যে, এরা সরকার নিজেরা সমাজপট তৈরি করেছে। অর্থাৎ প্রকৃত অর্থে শ্রমিকদের, শ্রমজীবী মানুষের অধিকার রেখে করে খনন করে মালিক যারা, তাদের স্বার্থ রক্ষা করবার জন্য এই কোডের মধ্যে বিষয়গুলি অন্তর্ভুক্ত করেছে। এটা তৈরি করেছে বেশ কয়েক বছর হয়ে গেছে, কিন্তু কেন্দ্রীয় সরকার সময়ের জন্য অপেক্ষা করছিল কখন কিভাবে এটাকে বাস্তবায়িত করা যায়। এই প্রতিবাদে আজ থেকে কয়েক মাস আগে কিন্তু ভারতবর্ষে ধর্মঘট হয়ে গেছে।
যে ট্রেড ইউনিয়নগুলো ভারত সরকারের ধর্মঘট ডেকেছে, তারাই এই ধর্মঘট আহ্বান করেছে। বিশেষ করে সমাজী অংশের মানুষ এই ধর্মঘটে সামিল হবেন, তাদের কাছ থেকে প্রত্যাঘাত যাতে সংগঠিত করা হয়, এটাই ছিল আহ্বান। হিসেব করে দেখা যাচ্ছে সেই ধর্মঘটে ভারতবর্ষে প্রায় 30 কোটি সমাজী অংশের মানুষ সরাসরি সেই ধর্মঘটে অংশগ্রহণ করেছিল। দাবিকে সমগ্র কার্যকরী করা যাবে, বাতিল করো। কেন? যে মালিকের সঙ্গে শ্রমিকের দর কষাকষির কোন অধিকার এই সমকটের দৌলতে থাকবে না। আর যেখানে মালিক আছে সেখানে শ্রমিক থাকবে, যেখানে শ্রমিক থাকবে সেখানে মালিক থাকবে। মালিক চাইবে শ্রমিককে ঠকাতে, আর শ্রমিক চাইবে মালিকের কাছ থেকে অনিচ্ছুক হাত থেকে লড়াইয়ের মধ্য দিয়ে তারা তাদের অধিকার আদায় করবে। এটা স্বাভাবিক, এটা আদি অনাদিকাল থেকে চলে আসছে। এই সমকটের মাধ্যমে এই অধিকার হরণ করে নেওয়া হচ্ছে এবং এটাকে প্রতিবাদ করা হচ্ছে। কাজের জায়গায় নারী পুরুষ একসাথে কাজ করেন, মহিলাদের কাজের জায়গায় একটা সুস্থ স্বাভাবিক পরিচ্ছন্ন পরিবেশ এবং পুলিশের জন্য কাজের সুস্থ স্বাভাবিক পরিবেশ, এটা নিশ্চিত করার দায়িত্ব কার? মালিকদের। যার কলে কারখানায় শ্রমিকরা কাজ করে, অফিস আদালতে কাজ করেন, এই অফিস আদালতের দায়িত্ব যাদের হাতে, সরকার বলুন অন্যান্য প্রতিষ্ঠান বলুন, এটা তাদের দায়িত্ব। এটা দিয়ে কথা বলা যাবে না। এই সমকটে এই বিষয় বাতিল করে দেওয়া হয়েছে। এগুলো নিয়ে কিছু কথা বলার চেষ্টা করলে শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সবচেয়ে বড় যে বিষয়, যেটা আমাদের রঘুনাথ সরকার বলবার চেষ্টা করেছিলেন, ওই জেটি মিশন আন্দোলনের ইতিহাস তার প্রেক্ষাপট সংক্ষেপে উল্লেখ করে সারা পৃথিবীতে যেটা গৃহীত হয়েছে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা শ্রমিক কর্মচারী কাজ করবে, 8 ঘন্টা তারা বিনোদন করবে, আর 8 ঘন্টা তারা বিশ্রাম করবে। এই বিশ্রামের পর নূতন প্রভাতে জীবনের শক্তিতে পরিপক্ক হয়ে তারা আবার নূতন করে কাজে ঝাঁপিয়ে পড়বে। এটা শিক্ষিত সমাজতান্ত্রিক দেশে তো আছে, এমনকি পুঁজিপতি রাষ্ট্রেও সাম্রাজ্যবাদী দেশগুলো তো এটা কিন্তু চালু আছে। এখন এই সমকটে বলা হয়েছে 8 ঘন্টা তো হবে না, কমপক্ষে 10 ঘন্টা, এটা বাড়তে বাড়তে 12 থেকে 14 ঘন্টাও কাজ করতে হবে এবং অতিরিক্ত সময়ের কাজের জন্য অতিরিক্ত কোনো মজুরি থাকবে না। এটাই নিয়ম। এগুলো কেন জানবেন? এগুলো কোনো মতেই কার্যকরী করা যাবে না। তার জন্যই সমকট বাতিল করো, অধিকার রক্ষা করো এবং এই দাবিতে আজ থেকে কয়েক মাস আগে যে ধর্মঘট, তাকে সরকারকে সতর্ক করা হয়েছিল, যদি এতে কার্যকরী করার চেষ্টা করো সারা ত্রিপুরায়, সারা ভারতবর্ষে আগুন জ্বলবে। দেখা গেল এই সরকার যদিও এককভাবে গত লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, দুটো ক্যাচের উপর দাঁড়িয়ে আছে। সেই বিহারের যিনি মুখ্যমন্ত্রী তার যে দল, আর অন্ধ্রপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী তার দল, এরা দল পাল্ট যখন যে কোনো সময় যে কোনো দলের সঙ্গে তারা যুক্ত হতে পারে। এখন তারা তাদের সুবিধা বুঝে এই সরকারটাকে বাইরে থেকে সমর্থন করছে এবং তাদের কাঁধে ভর দিয়ে এই সরকারটা চালাচ্ছে এবং এই সরকার বুঝতে পারছে তাদের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত। তাই এই থাকতে থাকতে তাদের উপর চাপ সৃষ্টি করছে কর্পোরেটরা আমাদের স্বার্থ রক্ষা করার জন্য শ্রমিকদের যে অধিকারগুলি শ্রমিকরা যেদিন ভোগ করছিল এগুলো হরণ করবার জন্য তোমরা যে কোর্ট তৈরি করেছে আমাদের সঙ্গে পরামর্শ করে এটাকে কোনো কার্যকরী করছো না। তাই এই চাপের মুখে পড়ে কেন্দ্রের সরকার
এই কোড চালু করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে, অলরেডি এটা নোটিফাইড হয়েছে। এই পরিস্থিতিতে শ্রমিকদের সামনে, শ্রমজীবী মানুষের সামনে আর তো কোনো বিকল্প পন্থা নেই। কথাবার্তা তো এই সরকার শুনতেই চাইছে না। কাজে এই পরিস্থিতিতে আলাপ আলোচনার সময় শেষ। কাজে এখন সময় প্রত্যাঘাতের, এবং এই প্রত্যাঘাত যারা আক্রান্ত, যারা বিপর্যস্ত, যার ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই আক্রমণকারী সরকারটার বিরুদ্ধে প্রত্যাঘাত হানবার জন্য রাস্তায় নামতে হবে। এই ভাবনা থেকে 12 ফেব্রুয়ারি এই সাধারণ ধর্মঘটের ডাক সারা ভারতবর্ষের মানুষের সামনে দেওয়া হয়েছে। সরকারটা চালাচ্ছে কারা? আরএসএস এর নিয়ন্ত্রণে আমাদের দেশে বড় বড় যে পুঁজিপতি, একচেটিয়া পুঁজি, তাদের নেতৃত্বে সাধারণ যারা পুঁজিপতি তারা এবং বৃহৎ গোস্বামী যারা হাজার হাজার বিঘা জমির মালিক, এদের সম্মেলনে এবং এর সাথে হচ্ছে সাম্প্রদায়িক শক্তি, বিশেষ করে যারা হিন্দু এবং মুসলমান অংশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করে গণতান্ত্রিক আন্দোলনের যে পরিমণ্ডল, এটাকে ধ্বংস করে কৃষকদের স্বার্থ রক্ষা করবার জন্য এই সরকারের হাতকে মজবুত করার চেষ্টা করছে। এই যে ত্রিধারার শক্তি, তারা সম্মিলিতভাবে এই সরকার চালাচ্ছে। এই সরকার মূলত একচেটিয়া পুঁজি, বড় এবং মাঝারি এবং এই সাথে গোস্বামী যারা, কালোবাজারি যারা বাজারে কৃত্রিম অভাব তৈরি করে জিনিসের দাম বাড়ায়, বেআইনি মজুত করে, এদের স্বার্থ রক্ষা করার জন্য, এবং এরা কিন্তু ট্যাক্স ফাঁকি দেয়। সরকার জানে এদের কৃষককে স্পর্শ করার সাহস এই সরকার দেখায় না, ফলে এদের স্বার্থ রক্ষা করার জন্য এই সরকারটা কেন্দ্র থেকে তারা কিন্তু একটার পর একটা এই সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করছে। আর উল্টো দিকে এরা সরাসরিভাবে গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষক, শ্রমিক, খেত মজুর থেকে শুরু করে ছোট বাজারের ব্যবসায়ী, সাধারণ কর্মচারী, তাদের বিরুদ্ধে এরা খর্বাহস্ত, তাদের অধিকার একটার পর একটা তারা হরণ করছে। এবং এই যে পরিস্থিতি সারা ভারতবর্ষের মধ্যে একটা অস্বাভাবিক অবস্থা তৈরি করেছে, এর বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করার চেষ্টা যেখানে হচ্ছে সেখানে হিন্দু মুসলমানের প্রশ্ন তুলে হিন্দু থেকে মুসলমান, মুসলমান থেকে হিন্দুদেরকে আলাদা করার তারা চেষ্টা করছে। সামগ্রিকভাবে ভারতবর্ষের মধ্যে একটা অস্বাভাবিক, অস্থিতিশীল রাজনৈতিক পরিমণ্ডল তৈরি করে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার আমাদের দেশের মুসলিমরা, কৃষক গোষ্ঠীর স্বার্থ কিন্তু এখানে তারা রক্ষা করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে বিকল্প কি? লড়াই ছাড়া, সংগ্রাম ছাড়া, এবং অবশ্যই লড়াই ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম, এছাড়া তো কোনো বিকল্প নাই। সেই কারণেই এই ধর্মঘটে যেতে হয়েছে। যদি কেউ মনে করেন 12 তারিখের ধর্মঘট সফল হলে 4টা শ্রমঘট এটাকে বাস্তবায়িত করার পদক্ষেপ কেন্দ্রের সরকার প্রত্যাহার করবে। আপনারা দেখেছেন এই সময়ের মধ্যে তারা রেগা বাতিল করে দিয়েছে। এই রেগা বাতিলের বিরুদ্ধে সারা ভারতবর্ষের প্রতিবাদে সোচ্চার হচ্ছে আমাদের ত্রিপুরায়। আমরা প্রতিবাদ জানাবার চেষ্টা করছি এবং এই ধর্মঘটের দাবির মধ্যে পরবর্তী সময়ে এই রেগা বাতিলের বিরুদ্ধে এই বাতিল করা রেগা সেটাকে চালু রাখতে হবে, কাজের দিন বাড়াতে হবে, মজুরি হার বাড়াতে হবে, এই দাবি যুক্ত করা হয়েছে। তবে আমরা যদি মনে করি 12 ফেব্রুয়ারি ধর্মঘট সফল হওয়ার পরে এই রেগায় পুনরায় চালু হবে, নূতন জায়গা তারা তৈরি করেছে, প্রকৃত অর্থে শ্রমিকদের কাজ পাওয়ার অধিকার তারা যে সংহার করেছে, মালিকদের সস্তা মজুর পাওয়ার যে সুযোগ করে দিয়েছেন, এটা বন্ধ হয়ে যাবে, তাহলে কিন্তু আমরা ভুল করব। এটা মনে রাখতে হবে, এই সরকার সহজে মাথা নত করবে না।
তারাও শেষ অব্দি চেষ্টা করবে কৃষকদের স্বার্থ রক্ষা করার জন্য যথাসম্ভব এগিয়ে যেতে। তাই যেটা আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে, 12 ফেব্রুয়ারির ধর্মঘট সফল করতে হবে। দোকানপাট বন্ধ থাকবে, স্কুল কলেজ বন্ধ থাকবে, অফিস আদালত বন্ধ থাকবে। সরকার নিয়ম মাফিক নোটিশ দিয়েছে, অফিসে যেতে হবে, দিনের 3টার সময় ঠিক করে দিয়েছে। কোথায় কোন অফিসে কত কর্মচারী উপস্থিত হয়েছেন, এগুলো একটা নৈতিক নিয়ম, এগুলোকে ভয় পেলে তো চলবে না। এই সরকারটাই তো আপনাদের অধিকার হরণ করছে, কাজে এরা এই যে অধিকার হরণ করছে তার বিরুদ্ধে সারা ভারতবর্ষে যে ধর্মঘট, এই ধর্মঘটকে রাজ্য সরকারি কর্মচারীদের যে ফেডারেশন, যাতে ত্রিপুরা শিক্ষক কর্মচারী সংগঠনগুলো তাদের মধ্যে যে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে বামপন্থী মনোভাবের সংগঠন, তারা এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে। কাজে এই ধর্মঘটে ভয় ভীতি না, সাহস করে ঘুরে দাঁড়িয়ে মুক্তি দিয়ে ধর্মঘট অংশগ্রহণ করার মধ্য দিয়ে রাজ্য কেন্দ্রের বিজেপি সরকারকে চোখ রাঙিয়ে বলতে হবে, আর বেশি কিন্তু আমরা অগ্রসর হতে যাব না। কাজে ধর্মঘট সফল করতে হবে, গাড়িগুলা বন্ধ রাখতে হবে, জবরদস্তি না। আমরা যারা বামপন্থায় বিশ্বাস করে এই ত্রিপুরাতে পিকেটিং আমরা সরাসরি ভাবে করি না, আবেদন করে কেন ধর্মঘট বুঝিয়ে বলার চেষ্টা করি, কার বিরুদ্ধে ধর্মঘট সেটাও আমরা উপস্থিত করার চেষ্টা করি, এবং তার পরবর্তী পর্যায়ে কি সেই সম্পর্ক কিন্তু মানুষকে বুঝিয়ে এই সংগ্রামে আমরা সহযোগিতা করার চেষ্টা করি। তাহলে পিকেটিং হবে, দোকানের দরজা ফাঁক করে বিক্রি করার চেষ্টা করি, তারপর টিকিট কাটে এসে দরজা বন্ধ করুন, তারপরে বন্ধ করে তালা দিয়ে চলে যাবো। এই দৃষ্টিভঙ্গি নিয়ে যদি ধর্মঘটকে দেখেন তাহলে কিন্তু ভুল করা হবে, টিকিট ভাবে করবো না। আমরা ধর্মের সমর্থনে মিছিল হয়তো করবো, সবাই আমরা সুচ্ছন্ন হবো, রাস্তায় আমরা ঘুরবো, কিন্তু জবরদস্তি করে অফিসে যেতে চাইছেন যাবেন না, রিক্সা চালাচ্ছে বাসা দেবে, অটো রিক্সা বেরিয়েছে ড্রাইভারের সাথে ঝগড়া করবে, গাড়ি বেরিয়েছে ড্রাইভার বন্ধুদের বিতর্ক জড়াবে, এটা কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি হবে না। জবরদস্তি করে আন্দোলন সংগ্রাম ব্যাপক থেকে ব্যাপকতর করা যায় না। চেতনার যদি ঘটানো না যায় তাহলে মূল শত্রুর বিরুদ্ধে আক্রান্ত যারা তাদেরকে সমবেত করার কাজটা কঠিন হয়ে যাবে। কাজে এখান থেকে বেরোবার জন্য আমরা চাইছি মানুষের চেতনার মান দ্রুত লয়ে উন্নত থেকে উন্নতর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যেটা আবেদন থাকবে 12 ফেব্রুয়ারি এই ধর্মঘট সারা ভারতবর্ষের পাশাপাশি ত্রিপুরাতেও আমাদের সার্বিকভাবে সফল করার মধ্য দিয়ে সামনের দিনে এরকম কোন ধারণা নেই যেহেতু আমরা 12 ফেব্রুয়ারি ধর্মঘট করছি না, যে ধর্মঘট করলে সমস্ত আক্রমণ বন্ধ হয়ে যাবে, বরং উল্টো আরো আক্রমণ তারা তীব্র করার চেষ্টা করতে পারে, আরো হুমকি দেওয়ার চেষ্টা করতে পারে। এর পরবর্তী পর্যায়ে আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করার জন্য আমাদের কিন্তু নৈতিক মনোবল বাড়াবার ক্ষেত্রে এই ধর্মঘটকে যদি আমরা সফল করতে পারি এটা আমাদের সাহায্য যোগাবে। কাজে এই ধর্মঘটের মধ্য দিয়ে পরবর্তী সময়ে আরো বৃহত্তর পর্যায়ে ব্যাপকতর আন্দোলন সংগঠিত করার জন্য আমাদের প্রস্তুতি গড়ে তোলার ক্ষেত্রে এই ধর্মঘট একটা মাইল ফলক হিসাবে কাজ করবে। এই সরকার নয়া ফেসিবাদী রাস্তায় ধরে অগ্রসর হওয়ার চেষ্টা করছে, গরিবের বিরুদ্ধে যুদ্ধ, অল্প সংখ্যক মালিকের স্বার্থ রক্ষার জন্য ব্যবস্থা, গণতন্ত্রকে সংগ্রাম করছে। আমাদের ত্রিপুরা ভোটের অধিকার হরণ করেছে, ভোটকে প্রহসনে পরিণত করেছে, তারা তাদের পছন্দ মতো ইলেকশন কমিশন তৈরি করেছে, তাকে ব্যবহার করে এখন ভারতবর্ষের সমস্ত রাজ্যের আছে ত্রিপুরার মতো রামের ভোট সাপ সামের ভোট যত এরকম করে তারা জয় নিশ্চিত করবেন এরকম অবস্থাটা না। এটা উপলব্ধির মধ্যে আসার পরে এরা ভোটার তালিকা তাদের পছন্দ মতো তৈরি করবার চেষ্টা করছে। এছাড়া এবং এদের কি বিহার দিয়ে শুরু করে আমরা তখন বামপন্থীরা এবং যে ট্রেড করে আজকে ধর্মঘট দেখেছে তারাও তাদের মধ্যে থেকে সেদিন বলবার চেষ্টা করেছে। এই এসআইআর নামে
প্রকৃত অর্থে শাসক বিজেপি এবং তার সহযোগী যারা তারা যাতে ক্ষমতায় টিকে থাকতে পারে, ক্ষমতায় ফিরে আসতে পারে, তার জন্য তাদের অপছন্দের যারা তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, আর তাদের পছন্দের লোক ভোটার হওয়ার অধিকার না থাকলেও যে কোনো পদ্ধতিতে তাদের নাম ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার জন্য তারা এই পদ্ধতি নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। একে প্রতিবাদ করতে হবে। আমরা যখন প্রথম বলি ভারতবর্ষের সাধারণ মানুষ এটা সেভাবে কিন্তু উপলব্ধি করতে পারেননি, কিন্তু এখন দেখা যাচ্ছে বিহারের পর আরো 5টা রাজ্যে 2026-এ আগামী 2 মাস 3 মাসের মধ্যে ভোট হবে। এই 5টা শহর সম্ভবত এই মুহূর্তে 10 থেকে 12টা রাজ্যে এই এসআইআর হচ্ছে। দেখা যাচ্ছে প্রত্যেকটা রাজ্য থেকে গণতান্ত্রিক শক্তি তারা প্রতিবাদে সোচ্চার হচ্ছে এবং দেখা যাচ্ছে এই ভোটার তালিকায় মুসলিমদের নাম বাদ দেওয়া হচ্ছে, তফসিলি অংশের মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে, গরিব অংশের শ্রমজীবী মানুষ যারা দূরান্তে যাদের পান্তা পুরায় পাথর কাম পায়ে ফেলেন, মজুরি ঠিক মতো পান না, এদের নাম বাছাই করে করে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তা যাচ্ছে, মামলা মোকদ্দমা সংগঠিত হচ্ছে। এরকম একটা জায়গায় যদি আমাদের পার্শ্ববর্তী রাজ্য